অনলাইনে আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা আবার শুরু করলাম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 2 অধ্যায় মানে গুণগত রসায়নের পার্ট 2, মানে গতদিন তো আমরা পড়িয়েছিলাম অরবিটাল পর্যন্ত। আজকে আমরা বাকি সম্পূর্ণটুকু শেষ করব। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা জোরে শুনতে পাচ্ছ কিনা, বা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? আমাকে তো দেখা যাচ্ছে, বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছি। সবাই আসো, সবাই জয়েন করো। আর সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা ক্লাস শুরু করেছি তো হয়তো অনেকে সজাগ নাই, সবাই একটু মেনশন করে দাও, জয়েন করতে বলো। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু, যারা পরিচিত আছে সবাইকে একটু মেনশন করে দাও। আমরা শুরু করবো, কিছুক্ষণের মধ্যে শুরু করবো। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করো, দ্রুত মেনশন করো। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, সুরাইয়া সালাম দিচ্ছি। সবাই মেনশন করে দাও সবাই ফ্রেন্ডকে। অল ক্লিয়ার। আচ্ছা, বোর্ডের লেখা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করব, সমস্যা নেই। সবাই দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো। আমরা শুরু করব, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। সবাই জয়েন করো দ্রুত। ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত জয়েন করতে বলো। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট টপিকস পড়ব। এখান থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট, বোর্ড পরীক্ষা এখান থেকে একটা রিটেন কোশ্চেন আসবে মাস্ট। আমরা সেটা পড়বো আজকে। সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি, আসুক আর 1 মিনিট হোক, আমরা শুরু করব। আচ্ছা, আমরা শুরু করে দিই। অনেকেই চলে এসেছো, আমরা আরো সবাই চলে আসবে। আমরা শুরু করি। আমরা গতদিন যে টপিকসগুলো পড়িয়েছিলাম, সবাই একটু মনোযোগ দাও। গতদিন যে টপিকসগুলো পড়িয়েছিলাম সেটা ছিল আসলে বেস, কেমিস্ট্রির যে বেস, যে জিনিসটা আমরা অনেকে জানতাম না বা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, সেটা পড়িয়েছিলাম। মানে গতদিন মেইনলি ছিল কনসেপ্ট বেস ক্লাস, কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়েছে। আজকে আজকে আমরা একটু দ্রুত পড়বো, কারণ আজকে অনেকটাই মুখস্থ বেস্ট। আজকে বেশিরভাগ জিনিসই মুখস্থ বেস্ট, কনসেপ্ট একটু কম। গতদিনের টপিকসে কনসেপ্ট বেশি ছিল, আজকে একটু মুখস্থ করার জিনিস বেশি আছে, বা বইয়ের থেকে পড়তে হবে বেশি। আমি বলে দিব বইয়ের কোন পার্টটুকু পড়তে হবে, সেটুকু দাগিয়ে নিবা বা সেটুকু পড়বা। বলো তো, আজকে আমরা একটু দ্রুত যাব। সবাই একটু খাতা কলম নিয়ে রেখো। আমি যেগুলো লিখবো সেগুলো মার্ক করবা, বা বোর্ডে লেখা থাকলে স্ক্রিনশট নিয়ে নিবা। আমরা শুরু করছি, সবাই মনোযোগ দাও। গতদিন আমরা অরবিটাল পর্যন্ত পড়েছিলাম। ওখান থেকে অরবিটালের পার্থক্যটা কিন্তু পরীক্ষায় আসে। কতদিন আর যে জিনিসটা আমরা পড়ি নাই সেটা আজকে আমরা পড়বো। সবাই একটু মনোযোগ দাও, আমি লিখছি। সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখবা বা খাতায় লিখে রাখবা। 1 নম্বর, সবাই লিখে, আচ্ছা সবাই লেখা শুরু করো, সমস্যা নেই।
মুছি। পরেগুলো আমি পরে লিখবো। সবাই একটু এই লেখাটুকু স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় লিখে রাখো দ্রুত। সবাই আমি যেটুকু লিখেছি এই সূত্রগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং খাতায় লিখে রাখো, কারণ তোমাদের যে জায়গাগুলো প্যাচ লাগে এখানে অনেক বেশি প্যাচ লাগে, কোনটা উপশক্তি স্তর, কোনটা অরবিট, কোনটা অরবিটাল, কোনটা ইলেকট্রন, কয়টা কি থাকে, কি সূত্র থাকে, সবগুলো নিয়ে ঝামেলা হয়, এটা আমি জানি। যত কিছু আছে সব বইয়ের সব কিছু মিলে এই 5টা লাইনের বাইরে আর কিছু আসার মতো নেই। তুমি সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় লিখে রাখো, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সবাই স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে? তাহলে আমরা শুরু করলাম। প্রথম যে জিনিসটা আমাদের একটা কনসেপ্টে ভুল আছে সেটা হচ্ছে অরবিটাল আর উপশক্তি স্তর দুটা কি একই নাকি আলাদা? ভাইয়া একটা জিনিস কি, মানে উপশক্তি স্তর আর অরবিটাল এক জিনিস নাকি আলাদা জিনিস, এটা একদম পিওর ইউপ্যাক কনসেপ্ট বলি। মানে আমাদের বইয়ে কি আছে সেটা আমি বলতে যাব না, কারণ হাজারে স্যার আমার অনেক শ্রদ্ধার, সবাই অনেক সুন্দর করে লিখছে, তারা অনেক বেশি জানে। তারা যদিও লিখছে পি অরবিটাল, আবার কোথাও কোথাও লিখছে পি উপশক্তি স্তর, কোথাও কোথাও লিখছে ডি অরবিটাল, আবার লিখছে ডি উপশক্তি স্তর, তারা লিখেছে। এখন এটা নিয়ে আমরা বিতর্কে যাব না যে কেন লিখলো বা কেন কি, আমরা অ্যাকচুয়াল কনসেপ্টটা আমি একটু বলি। উপশক্তি স্তর আর অরবিটাল এক জিনিস নাকি ভিন্ন জিনিস? কথা হচ্ছে উপশক্তি স্তর আর অরবিটাল ভিন্ন জিনিস। কি বললাম? ভিন্ন জিনিস। এখন ভাইয়া তাহলে বইয়ে কেন এরকম লিখে পি অরবিটাল, বা কেন লিখে এস অরবিটাল, লিখতে তো পারতো এস উপশক্তি স্তর, বা কেন লিখে? সবাই একটু খাতা বের করে একটা লাইন একটু মার্ক করে লেখো, উপশক্তি স্তরের দিক বিন্যাস থাকলে তাকে অরবিটাল বলে। সবাই একটু মার্ক করো, খাতা বের করো, লেখো উপশক্তি স্তরের দিক বিন্যাস থাকলে তাকে অরবিটাল বলে। সবাই একটু মার্ক করে লেখো, উপশক্তি স্তরের দিক বিন্যাস থাকলে তাকে অরবিটাল বলে। তাহলে বইয়ে কেন এক এক সময় একরকম লিখছে? কারণ এটা অনেক সময় হচ্ছে অনুবাদ করে, ইংরেজি বইয়ের অনুবাদ করে যখন দিয়েছে সেখানে অরবিটাল আর উপস্তর একটু ঝামেলা হয়ে গেছে। তোমার এত জানার দরকার নাই, তুমি যদি এটুকু জানো উপশক্তি স্তরের যখন দিক বিন্যাস থাকে তখন তাকে অরবিটাল বলে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। কেমন? সবাই তাকাও। যদি বলা হয় পি, এটা থাকুক, যদি বলা হয় পি, তাহলে পি এর কোনো দিক দেওয়া নাই, তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু পি উপস্তর, এটা বলা গ্রহণযোগ্য। যদিও অনেকে পি অরবিটাল বলে, আমি বিতর্কে যাব না, বাট যখন বলবে পি এক্স, মানে দিক বলে দিচ্ছে এক্স অক্ষ বরাবর, দ্যাটস অরবিটাল। তাহলে অ্যাকচুয়াল কনসেপ্ট যদি বলি, উপশক্তি স্তর কখন? যখন দিক বলে দিবে না, সেটা জাস্ট যেমন ডি, দিক বলে দিবে না, এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে উপশক্তি স্তর। আর অরবিটাল কখন? যখন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড। অ্যাকচুয়ালি কি বললাম? উপশক্তি স্তর আর অরবিটালের জাস্ট একটাই পার্থক্য, দিক বিন্যাস। উপশক্তি স্তরের যখন দিক উল্লেখ করা থাকে তখন তাকে অরবিটাল বলে, এবং এটা নিয়ে ঝামেলা অনেক সময় হয়, যদিও আমাদের বই বা আমাদের বোর্ডে অনেক সময় একই ধরছে। তুমি এই পাঁচটা শুধু লিখে রাখো যে একটি অরবিটে ইলেকট্রন থাকে, সূত্র কি? 2n স্কয়ার। একটি অরবিটে ইলেকট্রন থাকে কি? 2n স্কয়ার। একটি অরবিটে অরবিটাল থাকে n স্কয়ার। তো কি অরবিটে ইলেকট্রন বললে কি দেব? 2n স্কয়ার। আর অরবিটে অরবিটাল থাকে বললে কি দেব? n স্কয়ার। সূত্র। এবারে উপশক্তি স্তর বলে দেয়, উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2 × 12 + 1। এখন আমাদের বই অনুসারে হুট করে এরকম বলে দেয় পি, দেখো তো পি কিন্তু দিক বলে দেয় নাই। মনোযোগ দাও, পি কিন্তু দিক বলে নাই। যেখানে পি এক্স বলতো তখন তাকে আমি অরবিটাল ধরতাম, বাট যেহেতু পি বলছে, পি তে কয়টি ইলেকট্রন থাকে, এই সূত্রে চলে যাব।
বা যদি এখানে পি ওয়াই বলতো বা পি এক্স বলতো বা পি জেড বলতো, আমার দিক বলে দিয়েছে, তখন আমি চলে যেতাম অরবিটালে, তখন উত্তর হতো দুইটা। বাট যদি তুই বলে পি, শুধুমাত্র বলে দিল পি, যদিও বইয়ে বলবে অরবিটাল, আমি ওটা ফোকাসে যাব না, আমি দেখব দিক আছে কি দিক নেই। যদি দিক না থাকে তাহলে সেখানে আমি উপশক্তি স্তর ধরবো, আর যদি দিক থাকে তাকে আমরা অরবিটাল ধরবো। যদি বলা হয় ডি এস উপস্তরে কয়টি ইলেকট্রন, 2 ইনটু ডি এর মান আমরা দেব। আগে যে আমরা ডি মানে শিখছিলাম 2, মনে আছে নোডাল প্লেন দিয়ে শিখেছিলাম, তাহলে 2 ইনটু 2 প্লাস 1। যদি বলা হয় উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে, মানে পি ডি এর কয়টি দিক থাকে, 2 ইনটু 2 প্লাস 1 5টা। অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা, দুইটা। আমি আবার একটু বলছি, আমি একটু দ্রুত বলে ফেলেছি, আমি আবার বলছি, মনোযোগ দাও, এটা ইম্পর্টেন্ট। উপশক্তি স্তরে আমি আবার একটু বলি, আমাদের প্রথম যে কনসেপ্টে গ্যাপ থাকে সেটা কি, সেটা হচ্ছে অরবিটাল আর উপশক্তি স্তর। অ্যাকচুয়াল কনসেপ্ট মানে অ্যাকচুয়াল ইউপ্যাক কেমিস্ট্রি কনসেপ্ট হচ্ছে যখন দিক বিন্যাস বলে দেবে তখন তাকে অরবিটাল বলবো, দিক বিন্যাস না বললে উপস্তর বলবো। যদিও আমাদের বই একটু হেফাজত করে ফেলেছে, কিন্তু আমরা বিতর্কে যাব না, ওটা আমরা তারা শ্রদ্ধা, তারা লিখেছে, কেন লিখছে আমরা জানি না। অ্যাকচুয়াল কি দিক বিন্যাস বলে দেয় তাকে কি বলবো, সবাই একটু কমেন্ট করো তো। যদি দিক বলে দেয় তখন তাকে আমরা কি বলবো, উপশক্তি স্তর নাকি অরবিটাল, একটু কমেন্ট করো তো, কমেন্ট করো। দিক বললে তাকে আমরা কি বলবো, উপশক্তি স্তর নাকি অরবিটাল? দিক বলে দিলে কি বলবো, অরবিটাল, এই তো অনেকে বুঝছে, গুড গুড। অরবিটাল, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমি জোরেই বলছি, সমস্যা নাই। এবার তাহলে এই যে সূত্রটা আছে, এই উপরে এখান থেকে সূত্রগুলো থেকে তুমি একটা দেখি পারো কিনা। যদি বলা হয় ডিতে, যদি বলা হয় ডিতে কয়টি ইলেকট্রন থাকে, পরীক্ষায় বললো ডি, শুধুমাত্র ডি বলছে, আর কিচ্ছু বলে নাই, যদিও অন্য কিছুই বলে নাই। ডিতে কয়টি ইলেকট্রন থাকে, কয়টি অরবিটাল থাকে, তো কমেন্ট করো তো। ডিতে কয়টি ইলেকট্রন থাকে আর কয়টি অরবিটাল থাকে, একটু সবাই কমেন্ট করো। ডিতে কয়টি ইলেকট্রন থাকে আর কয়টি অরবিটাল থাকে, সবাই একটু কমেন্ট করো। কয়টি ইলেকট্রন আর কয়টি অরবিটাল, এবার ডি উপস্তরে কয়টি ইলেকট্রন আর কয়টি অরবিটাল, সবাই একটু কমেন্ট করো। ওকে গুড, সবাই 10টা ইলেকট্রন লিখছে, সবাই পারছে মোটামুটি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এ পর্যন্ত যদি বুঝো তাহলে অনেক মানে অনেক বেশি বুঝে ফেলেছো। আমরা আরেকটু ডিটেলস যাব, অল্প একটু ডিটেলস, এটা একটু ইম্পর্টেন্ট। তো অনেক সময় মনে করো তোমাদের বোর্ডে ইম্পর্টেন্ট বা, আচ্ছা মিসবা আশরাফ কমেন্ট করেছে, মিসবাও ক্লাস করছে, আচ্ছা গুড। আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সবাই একটু মনোযোগ দিও। আমরা এ পর্যন্ত শিখেছি, তাহলে এই দুটো আমরা ক্লিয়ার হইলাম। তারপরে কি শিখলাম, অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, এটা তো ফিক্সড। এখানে এখানে একটি অরবিটে, অরবিট মানে কি শক্তি স্তর, কয়টি ইলেকট্রন থাকে, একটি অরবিটে কয়টি ইলেকট্রন থাকে। যদি মনোযোগ দাও, এটা আমি অল্প একটু বলছি, সবাই মনোযোগ দিতে, হয়তো খুব লাগবে না, সবাই একটু কমেন্ট করে বলো। এটা একটা ঢাকা ভার্সিটির কোশ্চেন, তো ইম্পর্টেন্ট। যদি বলা হয় চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে, চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে, তুমি কমেন্ট করো তো। চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে, সবাই দ্রুত কমেন্ট করো। চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে, এই কমেন্ট করো।
এই দেখো সবাই সব পারে, ভেরি গুড ভেরি গুড। চতুর্থ শক্তি স্তরে এন স্কোয়ার, ভেরি গুড। তাহলে অরবিটালের সূত্র কি? এন স্কোয়ার। এবং তোমরা সব পারছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, এবার আজকে ঈদ সালামের একটা কোশ্চেন, সবাই মনোযোগ দাও। ঈদের আগে মনে হয় এটাই আজকে লাস্ট ক্লাস হয় কিনা। এটা হচ্ছে ঈদ সালামের কোশ্চেন, দেখি কেমন পারো। সবাই নড়ে চড়ে বসো। এটা সত্যি, আমি ঈদ সালামি দিব তাকে, যদি এটা কেউ পারো আমি তাকে ঈদ সালামি দিব। এটা আসলে অনেক এই কোশ্চেনটা যদি কেউ পারো এবং সবার আগে যে পারবা তাকে আমি ঈদ সালামি দিব। কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো এই কোশ্চেনটা দেখি পারো কিনা। আমি সবার আগে যার কমেন্ট পাবো আমি তাকে সালামিটা দিব। পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? সঠিক উত্তর হইতে হবে, ঠিক আছে? ইবদাত কমেন্ট করেছে, তামিম করেছে, সজীব করেছে, মৈত্রী পূজা করেছে, সাব্বিরও কমেন্ট করছে, মিসবাহ সাহেব কমেন্ট করেছে। কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ইখলাস শেখ একটু ভিন্ন কমেন্ট করছে। অনন্ত হীরা কমেন্ট করেছে, চন্দে কমেন্ট করেছে, তাসকিন রহমান কমেন্ট করেছে, সুরাইয়া ইয়াসমিন কমেন্ট করেছে, আদ্রিতা কামাল আনমল কমেন্ট করেছে। আচ্ছা, আমরা আর নিব না, আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। এটা ইখলাস, সুরাইয়া ইয়াসমিন আর তাসকিন তিনজন পেয়েছো। তিনজন ইচ্ছা আমি পাবা আমার কাছ থেকে। তুমি গ্রুপে মেসেজ দিও, আমি ইচ্ছা আমি পাঠাবো। এটা উত্তর হবে 32টা। মনোযোগ দাও। 32, 50 এখানে হবে না, এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম পরে কোনো সময় টাইম হলে আমি বলবো, কিন্তু এখানে কিন্তু 32 হবে না। এটা 32 হবে, 50 হবে না। কেন ভাইয়া? 2 × 5 স্কয়ার 2 × 25 সমান সমান 50টা, এটা তো হওয়া উচিত, তাই না? কিন্তু এখানে অল্প একটু, কেমিস্ট্রি মানে জানো ব্যতিক্রমের ব্যতিক্রম। কেমিস্ট্রি সবসময় ব্যতিক্রমের ব্যতিক্রম। আমি জাস্ট অল্প, সবার মনে একটা কোশ্চেন আছে, কেন ভাই এরকম কেন বললেন? সবাই একটু মনোযোগ দাও, আমি জাস্ট অল্প একটু পরে পরের টপিকে চলে যাচ্ছি। এটা একদম ডিউতে আসছে তো, সেজন্য মনোযোগ দাও। আমরা তাকাও, সবাই খুব মনোযোগ দিও, প্লিজ তাকাও। এস অরবিটাল শিখেছি। এস এ কয়টা থাকে? 2টা। পি কয়টা থাকে? পি তে 6টা। ডি কয়টা থাকে? ডি তে 10টা। এফ কয়টা থাকে? এফ এ 14টা। ঠিক আছে? তুমি কোথাও জি অরবিটাল দেখতে পেয়েছো? জি অরবিটাল তো নাই ভাইয়া, এখন আবিষ্কার হয় নাই। জি যদি না থাকে তাহলে এসপি দিয়ে যোগ করো তো কত হয়? 6 আর 2 8, 8 আর 4 12, 2 হাতে 1, 1 1 1 32। এসপিডিএফ এর বাইরে তো আর কোনো অরবিটাল নাই। যদি 32 এর বেশি অরবিটাল তুমি কিভাবে বের করবে ভাই? এখন তুমি কিভাবে, তুমি জি যদি যেহেতু নাই তাহলে তুমি কিভাবে 8 16টা দিয়ে 50 পুরাবা? তাহলে এই জিনিসটা মাথায় থাকে যে একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 32টা। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবার একটু বলি। আমরা জানি এস এ কয়টা থাকে? 2টা, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14। জি অরবিটাল তো কোথাও সম্ভব না, দুনিয়াতে এখন আবিষ্কার হয় নাই। হলে তুমি পাবা, সামনে যদি আবিষ্কার হয় তাহলে সব মিলে যোগ করো কত হয়? 32। এর বেশি সম্ভব না। তাহলে তুমি যে পঞ্চম শক্তি স্তর বলছি, পঞ্চম শক্তি স্তর, পঞ্চম স্তরে 2 × 5 স্কয়ার সমান 2 × 25 সমান 50টা সম্ভব, কিন্তু 50 তো সম্ভব হবে না। কয়টা হবে? 32টা। আসকিন, সুরাইয়া, ইখলাস তিনজন কমেন্ট করেছো সঠিক উত্তরটা। তোমরা ইচ্ছা আমি পাবা। তোমরা পেজে কমেন্ট করো, তোমাদের বিকাশ নাম্বার দিও, তোমাদের সালামি পৌঁছে যাবে উইথ উইথড্র টাকা। আচ্ছা, তাহলে আমরা এইটুকু সব শিখলাম।
এবার সেকেন্ড ডিটেইলস, এটা এর থেকে ডিটেইলস সম্ভব না, এর বাইরে কিচ্ছু কোনো সিঙ্গেল লাইন আসবে না। আমরা সেকেন্ড আসি দ্রুত, ইলেকট্রন বিন্যাসের নীতি। মনোযোগ দাও তো, ইলেকট্রন বিন্যাসের নীতি, তিনটা নীতি আছে, আউপবাউ নীতি, হুন্ডের নীতি আর পাওলির বর্জন নীতি। আউপবাউ নীতি, হুন্ডের নীতি, পাওলির বর্জন নীতি আমরা সবাই অনেকে জানি। এখান থেকে দুটো অবজেক্টিভ আসে। আউপবাউ কোনো বিজ্ঞানীর নাম না, আউপবাউ একটা শব্দ। কোন ভাষা, এখানে একটা প্যাচ দিয়ে দেয়। আমরা ম্যাক্সিমামই শব্দ শুনলে এইভাবে হয় গ্রিক বা ল্যাটিন, অন্য কিন্তু আমরা মাথায় আনি না। কিন্তু এটা কিন্তু জার্মান শব্দ, এটা মার্ক করো যে আউপবাউ কোন ভাষার শব্দ, জার্মান শব্দ। এর মানে কি, বিল্ডিং আপ, কি বিল্ডিং আপ, এটা আসে। আউপবাউ কোনো মানুষের নাম না, আউপবাউ একটা শব্দ। কোন ভাষার শব্দ, ল্যাটিনও না গ্রিকও না, ভুল করায়, জার্মান শব্দ। এর মানে কি, বিল্ডিং আপ, এই একটা কথা। আর আউপবাউতে একটাই লেখো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। লেখো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। নিম্ন শক্তি স্তর কোনটা, n+l। নিম্ন শক্তি স্তর কোনটা, n+l। সবাই আমরা জানি যে আউপবাউ একটা জার্মান শব্দ, এর মানে হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে নিচ থেকে উপরে উঠতে হয়, আগে নিচে তারপর উপরে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। নিম্ন শক্তি স্তর কোনটা, n+l। যার n+l কম, ইলেকট্রন আগে সেখানে যাবে, যার n+l বেশি, ইলেকট্রন সেখানে পরে যাবে। আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে শিখেই আসছি 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন কোনখানে আগে যাবে, এটা আমরা সবাই শিখে আসছি। যদিও n+l, n মানে হচ্ছে প্রথম সংখ্যা আর l মানে হচ্ছে পরেরটা। 3 যোগ d কত, 2, আগের দিন শিখেছি। 3 যোগ 2 5। আর 4s এর মধ্যে এখানে 4 যোগ s মানে 0 সমান সমান 4। এর মধ্যে কম কোনটা, 4 কম, তাই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে যাবে। এটা আমরা আউপবাউ জানি। আউপবাউ কি একটা শব্দ, জার্মান শব্দ, যার মানে কি বিল্ডিং আপ। কি জিনিস, n+l দিয়ে ব্যাখ্যা করতে হয়। যেখানে n+l এর মান কম, ইলেকট্রন আগে সেখানে যাবে। ভাইয়া যদি n+l সমান হয় তখন, n+l সমান হলে যেখানে আগেরটা কম, মানে n এর মান কম, ইলেকট্রন সেখানে যাবে। এটাও আমরা অনেকে জানি। 3d আর 4p। 3d মানে 3 যোগ 2 সমান সমান 5, 4 মানে 4 যোগ 1 সমান সমান 5। তাহলে এর মধ্যে প্রথম সংখ্যা কত, এর মধ্যে দুটোই 5 হয়েছে, শুরুটা কম যাক, দুইটারই যোগফল একই হয়, দুইটারই যোগফল একই হয়, তাহলে শুরুটা যার কম, ইলেকট্রন সেখানে যাবে। কি বললাম, প্রথমে যোগ করব, যোগ করে যোগফল যার কম, যোগফল যার কম, ইলেকট্রন সেখানে যাবে। যদি যোগফল একই হয়, শুরুটা যার কম, ইলেকট্রন সেখানে যাবে। সবাই এটা একটু পারি, তবে দেখো তো পারো কিনা। 4f 6p 7s, ইলেকট্রন কোনখানে আগে যাবে, দেখি পারো কিনা, সবাই কমেন্ট করো তো। ইলেকট্রন কোনখানে যাবে কমেন্ট করো দেখি। 4f 6p 7s।6p 7s, ইলেকট্রন কোনখানে আগে যাবে? 4f, ভেরি গুড ভেরি গুড, এটা সবাই পারে, এটা সবাই গুড। তাহলে যোগফল দেখো সবখানে হচ্ছে এখানে 7, তাহলে যেখানে n এর মান 4p না 4f, ভাইয়া 4p দেই না, আমি 4f দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে 4 যোগ 3 সমান সমান 7, এখানে 6 যোগ 1 সমান সমান 7, এখানে 7 যোগ 0 সমান সমান 7। যোগফল একই হলে শুরুটা যার কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। ঠিক আছে, এটা আমরা শিখে ফেললাম। আচ্ছা,
এরপরে আরেকটা জিনিস শিখবো, সবাই একটু মনোযোগ দাও। সেম, খুব ঠান্ডা মাথায় শিখতে হবে। এই জিনিসটাও কখনোই তোমরা শিখো নাই, আমি গ্যারান্টি দেবো এই জিনিসটাও কখনোই তোমরা আগে শিখো নাই। এটা শেখার পরে বুঝবা যে আসলে এইভাবেই শিখতে হয়। মনোযোগ দাও, সবাই একটু নড়ে চড়ে বসো, খুব ইম্পর্টেন্ট। হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি, দুইটা মূল কি, হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি। এবং অনেক সময় দিয়ে দেয় এই মৌলটা হুন্ডের নিয়ম মানে কিনা, বা এই মৌলটা পাউলির বর্জন নীতি মানে কিনা। সবাই একটু মনোযোগ দাও, খুব ঠান্ডা মাথায়, এটা খুব কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে। আবার বলি, হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি, এখানে খুবই প্যাচ একটা জিনিস যে কোনটা কোন নীতি দিয়ে ব্যাখ্যা করব। অনেক সময় অবজেক্টিভ দেয়, ফ্লোরিন হুন্ডের নীতি মানে কিনা, ক্লোরিন হুন্ডের নীতি মানে কিনা, অ্যালুমিনিয়াম মানে কিনা। এই কোশ্চেনটা অনেক আসে, অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কনসেপ্ট বেস। খুবই ঠান্ডা মাথায় একটু শোনো, মনোযোগ দাও। আমি লাস্টে ট্রিক্সও মনে রাখাই দিব। হুন্ডের নীতি কি বলেছিল, যদি কোনো মৌলতে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে তবে তাদের স্পিন একইমুখী হবে। হুন্ড কি বলছে, যদি কোনো মৌলতে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে তবে তাদের স্পিন একইমুখী হবে। সবাই আবার একটু খাতায় লিখো এরকম করে, আমি যেটা বলছি সেটা লিখো, হুন্ডের নীতি দিয়ে লিখো, আমি যেটা বলছি সেটা লিখো। হুন্ডের নীতি কি বললাম, যদি কোনো মৌলে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে স্পিন একইমুখী হবে। যদি কোনো মৌলে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে স্পিন একইমুখী হবে। আবার লেখো, যদি কোনো মৌলে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে স্পিন একইমুখী হবে। সবাই লিখো। যদি কোনো মৌলে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে স্পিন একইমুখী হবে। সবাই এই লাইনটা লিখো, যদি কোনো মৌলে, আমি আবার লিখছি, আমি মনে রাখাই দিব, টেনশন নাই। একাধিক বেজোড় ইলেকট্রন থাকে স্পিন একইমুখী হবে। কেমন, যেমন নাইট্রোজেন 7, অনেকে এটা জানি, নাইট্রোজেন 7 ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, এটা আমি অনেকে শিখেছি, বাচ্চাকাল থেকে পারি। 2p3 মানে px py pz, তিনটা ছিল, 1 1 1, এইগুলোর সব স্পিন একইমুখী। ঠিক আছে, এটা ছিল হুন্ডের অ্যাকচুয়াল নীতি। এখন সবাই একটু জাস্ট 1 মিনিট ফোকাস করো প্লিজ। এই ওয়ার্ডটা আমি মার্ক করতে, কি লিখছি, একাধিক বেজোড়। মনোযোগ দাও, কি বললাম, একাধিক বেজোড়, একাধিক বেজোড়। তাহলে হুট করে তোমার পরীক্ষায় আসলো সোডিয়াম হুন্ডের নীতি মানে কিনা, পরীক্ষায় আসলো। সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। 1 মানে কি, বেজোড়। কয়টা আছে, কয়টা আছে এখানে, কয়টা, একটা। এক মানে কি একাধিক না, সোডিয়াম হুন্ডের নীতি মানে না। ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2 2 মানে একাধিক আছে, 2 কি বেজোড় না, ম্যাগনেসিয়াম হুন্ডের নীতি মানে না। এবার আসো অ্যালুমিনিয়াম, কত, 13 1s2 2s2 2p6 3s2 3p1 p1 1 মানে বেজোড়, এটা কি একাধিক, একটা, অ্যালুমিনিয়ামও মানে না।
যদি বলা হয় এরপরে সিলিকন কত 14 1s2 2s2 2p6 3s2 3p ভাঙতে হবে কিন্তু শুধু একদম পিতে কি পিতে সবসময় x y z থাকে তাহলে কয়টা থাকবে 1s2 2s2 2p6 3s2 প্রথমে ছিল হচ্ছে 3 মনোযোগ দিও 3p2 3p2 মানে কি ভাঙলে px py pz এক এক একাধিক বেজোড় সিলিকন হুন্ডের নীতি মানে আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম তোমার পরীক্ষার অনুশীলনে তো অনেক অবজেক্টিভ আছে যে নিচের কোনটি হুন্ডের নীতি মানে নিচের কোনটি হুন্ডের নীতি মানে না আমি আরেকবার বলি খুব ঠান্ডা মাথায় ফোকাস করো সত্যি বিশ্বাস করো এটা খুবই ইম্পর্টেন্ট যদি কোনো মৌলে একাধিক বেজোড় ইলেকট্রন থাকে লাইনটা আবার লিখো যদি কোনো মৌলে একাধিক বেজোড় মানে সিঙ্গেল ইলেকট্রন থাকে সেখানে স্পিন একইমুখী হবে এটাই হুন্ডের নীতি তাহলে একাধিক বেজোড় থাকতে হবে বা একাধিক সিঙ্গেল থাকতে হবে তাহলে সেখানে সে হুন্ডের নীতি মানবে তাহলে আমরা দেখি সবাই পারো কিনা মনোযোগ দাও আমি লাস্টে ট্রিক্স শিখাই দিব সমস্যা নাই দেখো আমি বেসিক দিলাম ট্রিক্স আমি শিখিয়ে দিব বলো তো দেখি কেমন পারো সবাই বললো কার্বন হুন্ডের নীতি মানবে নাকি মানবে না কমেন্ট করো তো কার্বন কত 6 কার্বন হুন্ডের নীতি মানবে নাকি মানবে না একটু কমেন্ট করো তো দেখি কেমন শিখেছো সবাই কার্বন কার্বন সেবা কমেন্ট করেছে পূজা কমেন্ট করেছে ইফাত করেছে ভেরি গুড পুষ্পিতা কমেন্ট করেছে মৈত্রে করেছে ইখলাস করেছে আদ্রিতা করেছে এই তো এরা সব পারে ভেরি গুড কার্বন কিরকম কার্বনের বিন্যাস তাকাও 1s2 2s2 2p2 2p2 মানে কি পি ভাঙতে হবে যে px py pz 1 1 তাহলে দুইটা বেজোড় আছে কার্বন অবশ্যই হুন্ডের নীতি মানবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের বইয়ের অনুশীলনীতে একটা অবজেক্টিভ আছে সেটা আমরা একটু দেখাই দেখি পারো কিনা নিচের কোনটি হুন্ডের নীতি মানে আচ্ছা এত কঠিন করে দিব কঠিন হয়ে যাবে আমি এটা পরে শেখাচ্ছি তুমি দেখি এটা পারো কিনা ক্লোরিন 17 ক্লোরিন 17 হুন্ডের নীতি মানবে নাকি মানবে না দেখি পারো কিনা অমিত সরকার না তোমার কমেন্ট আমি পড়ছি সমস্যা নেই লেডিস ফার্স্ট অমিত সরকারের কমেন্টও পড়া হয়েছে ক্লোরিন কি হুন্ডের নীতি মানবে নাকি মানবে না সবাই একটু কমেন্ট করবে এইভাবে যে ক্লোরিন মানবে বা ক্লোরিন মানবে না যাতে কার্বনের সাথে এ না হয়ে যায় মানবে না হাবিবুর বলছে মানবে না সঞ্জিদাও বলছে মানবে না সবাই মানবে না মানবে না মানবে না মানবে না মানি না মানবো না ঠিক আছে ক্লোরিন কি আমি একটু করি 1s2 2s2 2p6 3s2 3p5 p5 মানে px py pz 3px 3py 3pz 5 মানে এরকম 2 2 1 বেজোড় আছে মাত্র একটা একাধিক নাই তাই ক্লোরিন হুন্ডের নীতি মানে না ঠিক আছে এটা পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এখন যেটা বলছিলাম আমি বলছিলাম ট্রিক্স শিখাই দিব অবজেক্টিভের জন্য এত টাইম তো নাই প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে তো সম্ভব না তুমি লিখে রাখো গ্রুপ 1 2 13 17 18
এই 5টা গ্রুপ হুন্ডের নীতি মানে না। মুখস্থ রাখলো। গ্রুপ 1, 2, 13, 17, 18 এই 5 গ্রুপ। এর মধ্যে গ্রুপ 1 আর 2 নাকি এস ব্লক। গ্রুপ 1, 2, 13, 17, 18 এই 5 গ্রুপ হুন্ড মানে না, বাদ বাকি সবাই হুন্ডের নীতি মানে। এটা শিখি মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা। শিহাবস ল। গ্রুপ 1, 2, 13, 17, 18 হুন্ডের নীতি মানে না। এর বাইরে বাকি যারা আছে সবাই হুন্ডের নীতি মানে। মনোযোগ দাও। গ্রুপ 1, 2, 13 এটা 11 না কিন্তু, সরি ভাই ভুল হয়ে গেছে, কিন্তু 2। গ্রুপ 1, 2, 13, 17, 18 এই 5 গ্রুপ হুন্ড মানে না, বাকি সবাই হুন্ড মানে। আমি একটু মুসলাম, দেখি এবার কেমন পারো। সবাই মনোযোগ দাও। নাইট্রোজেন, হিলিয়াম, আয়রন, সিলিকন এর মধ্যে কে হুন্ড মানে না? কমেন্ট করো দেখি। এর মধ্যে কে হুন্ড মানে না? কমেন্ট করো। এর মধ্যে কে হুন্ড মানে না? কমেন্ট করো। এই তো সবাই পারে। জিনিয়া, আদ্রিতা, তিতলি, সুরাইয়া সবাই হিলিয়াম লিখছে। হি 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 লিখছে। মৈত্রী, পূজা, রুফায়দা, ইখলাস কমেন্ট করেছে, মুবাশিরা করেছে, ফাহিম করেছে, সবাই পারছে। গুড, ভেরি গুড। সবাই দেখছো, দেখ কত সহজ, মানে তোমার কিছু চিন্তা করাও লাগছে, তুমি দেখছো দেখেই হিলিয়াম। নাইট্রোজেন কেন? আরে নাইট্রোজেন তো হুন মানে ভাইয়া, আপু নাইট্রোজেন তো হুন মানে। নাইট্রোজেন 7 না, কত নম্বর গ্রুপ? 15 নম্বর গ্রুপ, তো মানে শুধুমাত্র হিলিয়াম উত্তর হবে, ডাবল অ্যান্সার হয় না, একটা অ্যান্সার। তাহলে আমরা ইলেকট্রন নীতিটা ক্লিয়ার হইল, মুসলাম। আমরা আজকে দুটো টপিক শিখলাম। 1 নম্বর হচ্ছে কোনটা অরবিট, কোনটা উপশক্তি স্তর, কোনটা কেন, কোনটায় কয়টা কি থাকে, সব একদম ডিটেলস যা লাগবে, ওর বাইরে কোনো সিঙ্গেল লাইন লাগবে না, বিশ্বাস করো। বিশ্বাস করলাম। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন নীতি, আউটবাউ নীতি নিয়ে একটা প্যাচ লাগে, N+L শিখালাম। আর যেটা মোস্ট ভয় হয় বা যেটা মোস্ট কেউ শিখায় নাই, সেটা হচ্ছে হুন্ডের নীতি। কনসেপ্টটা যেন মাথার মধ্যে গাঁথা থাকে। তাহলে আমরা এই পার্টটুকু শেষ। এরপরে কিছু মুখস্থ যেটা আমি বলে দিচ্ছি, সেগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। সবাই মনোযোগ দাও, এখানে বোঝানোর কিছু নাই। শিখা পরীক্ষা, ফার্স্ট লাইন, শিখা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় HCl, এটা মুখস্থ রাখবা। কোন অ্যাসিড? গাঢ় HCl, এটা মনে রাখতে হবে। কেন? উদ্দায়িতার জন্য, এটুকু মনে রাখলে হবে। শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? উদ্দায়িতার জন্য, যাতে সহজে উড়ে যায় তাই। দ্বিতীয় কথা হচ্ছে আয়ন শনাক্তকরণ আর শিখা পরীক্ষার মৌল শনাক্তকরণ, কোনটার কি বর্ণ, এটা তোমার এখন মনে রাখলেও চলে, কিন্তু তোমার মনে রাখতেই হবে। এই জিনিসটা এমন না তুমি পার পেয়ে যাবা। যে তোমার এখন তুমি মনে নাও রাখতে পারো, তোমার অ্যাডমিশনে মুখস্থ রাখতেই হবে। এখন হয়তো প্র্যাকটিক্যালে লাগে, বাট তোমার এটা মুখস্থ রাখতেই হবে। কোন আয়ন কোন বর্ণ দেয়, কোন আয়ন কোন বর্ণ দেয়, আর শিখা পরীক্ষায় কোন মৌল কোন বর্ণ দেয়, এ দুটো একটু মুখস্থ রাখতে হবে। এটা আমরা শীট দিব সামনে, শীটের মধ্যে নোট করে সূত্র লেখা থাকবে, সূত্র দিয়ে মুখস্থ রাখবা, সমস্যা নাই। এটা একটু মুখস্থ রাখতে হবে, লিখে রাখো, এটা মুখস্থ রাখতে হবে। বর্ণ মুখস্থ, কোনটা কোন বর্ণ দেয় একটু মুখস্থ রাখতে হবে। যে টাইম থাকে আমি লাস্টে সূত্রটা লিখে দিব, সমস্যা নাই, বা বুঝিয়ে দিব, টেনশন নাই। আমরা দ্বিতীয় টপিকসে যাই, সেটা হচ্ছে দ্রাব্যতা। আমি এটা যদি টাইম লাস্টে পাই ইনশাল্লাহ, তাহলে আমি এটা সূত্রটা লিখে দিব, টেনশন নাই। এটা দ্রাব্যতা, মনোযোগ দাও। দ্রাব্যতা নিয়ে খুব ঠান্ডা মাথায় কিছু জিনিস মনে রাখতে হয়। দ্রাব্যতা আগের বই আর এখনের বই একটু চেঞ্জ হয়েছে।
মানে এখান থেকে অনেক আগের বই আর এখনের বই চেঞ্জ, বাট আমরা লেটেস্ট যে বই সেটাতে পড়বো। এখনের বইতে দ্রাব্যতা লিটারে প্রকাশ করা হয়। কিসে? লিটারে। এত গ্রাম পার লিটার, এত মোল পার লিটার, এরকম। আগের বইয়ে দ্রাবক দ্রব্য নিয়ে কনসেপ্ট ছিল, ওটা গুহ স্যারের বই এখন আছে, কিন্তু নতুন হাজারে স্যারের বই অনুসারে দ্রাব্যতা হচ্ছে 1 লিটার দ্রাবকে বা 1 লিটার দ্রবণে কত মোল বা কত গ্রাম আছে সেটাকেই দ্রাব্যতা বলে। ওখান থেকে মেন যেটা লাগবে দ্রাব্যতার নির্ভরশীলতা। মনোযোগ দিও, কি বললাম? দ্রাব্যতার নির্ভরশীলতা। 4টা হেডলাইন আছে: দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা, এটা একটু মুখস্থ রাখতে হবে। এই পার্টটাও একটু মুখস্থর জিনিস, ঠিক আছে? ওখান থেকে জাস্ট একটা লবণ, একটা কথা একটু মনে রাখবা, সেটা হচ্ছে ক্যালসিয়ামের লবণ। মনোযোগ দাও, ক্যালসিয়ামের লবণ আর লিথিয়ামের লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। মুখস্থ রেখে রাখো, ক্যালসিয়ামের লবণ আর লিথিয়ামের লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। ক্যালসিয়ামের লবণ আর লিথিয়ামের লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। সোডিয়ামের লবণ, পটাশিয়ামের লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? আমি আবার বলি, ক্যালসিয়ামের লবণ, লিথিয়ামের লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। সোডিয়ামের লবণ আর পটাশিয়ামের লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। একটু মনে রাখতে, এখানে অবজেক্টিভ ছাড়া কিছু আসে না। মেন যেটা আসবে দ্রাব্যতা গুণফল। মনোযোগ দাও, কি? দ্রাব্যতা গুণফল। এবং ওটা পরীক্ষায় আসবে, ওটার ম্যাথ আসবে, অবজেক্টিভ আসবে, আমরা সবই শিখিয়ে দিব। মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। কি হচ্ছে? আচ্ছা, আমরা ব্লার হচ্ছে, আমরা ব্লারটা ঠিক করি। ওয়াইফাইতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ব্লার ঠিক হলে আমরা শুরু করব, সমস্যা নেই। আচ্ছা, ব্লার ঠিক হলে আমরা শুরু করব, সমস্যা নাই। ভাইয়া ব্লার না, বোর্ড ব্লার। ভাইয়া ব্লার কেমনে হয়ে গেল? ভাইয়া তো মানুষ দেখাই যায়, ভাইয়াকে ভাইয়াকে তো দেখাই যায়। আরে দেখো তো, ওয়াইফাইটা সব বন্ধ করে দিন। দেখো তো দেখা যায় কিনা, ক্লিয়ার দেখা যায় কিনা দেখো। ভাইয়া ব্লার কেন করো তোমরা? ভাইয়াকে কেন ব্লার করে দাও? আচ্ছা, পাওয়ালের বর্জনীতি পড়াবো? আচ্ছা ঠিক আছে, পড়াচ্ছি ভাই। ওকে 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 ওকে, তাহলে পড়াচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ভেরি গুড, সমস্যা নাই। সবাই বলছে পাওয়ালের বর্জনীতি, আমি পড়াই দিই, সমস্যা নেই। আমি একটু ওয়াইফাই কানেকশন চেঞ্জ করবো। হ্যাঁ করেন। সবার অনুরোধে একটা জিনিস শেখানো লাগছে, পাওলির ব্লারের শুরু ক্লিয়ার আছে? একটু টাইম আচ্ছা, আমরা শুরু করছি। ঠিক আছে, ওকে, সবাই তাকাও। এটা শিখতে বলছে, তাকাও। পাওলির বর্জনীতি বলছে, খুব সহজ জিনিস ভাই, এটা খুবই সহজ জিনিস, তাকাও। ব্যাপারটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু মনোযোগ দাও, তাকাও, ভালো করে তাকাবা। আমি একটু কনসেপ্টটা আগে বুঝাই, তারপরে আমরা বইয়ের লাইন বা সবকিছু তাকাবো। তাকাও, আমার হাত দেখো, এটা হচ্ছে আমার হাত। হ্যাঁ অবশ্যই এটা হাত, অন্য কিছু না, হাত। হাতে হচ্ছে এই ক্যাপটা রাখছি। মনোযোগ দাও, আমার হাতে আমি এই ক্যাপটা রেখেছি। এই ক্যাপ যেখানে রেখেছি, মনোযোগ দিও, এই জায়গাতেই, এই ক্যাপের জায়গায় আমি কিন্তু কলম রাখতে পারবো না। যতক্ষণ ক্যাপটা আছে ততক্ষণ এখানে কিন্তু কলম রাখা যাবে না। যদি ক্যাপটা সরাইতে পারি তাহলে ওই জায়গাটা কলম হবে। মানে একটা জায়গা, মানে তাকাও, কি বললাম, মনোযোগ দাও, একটু মুছি, তাকাও। জায়গা হচ্ছে এইটুকু, এই জায়গায় হয় কলম থাকবে না হয় ক্যাপ থাকবে।
কিন্তু দুইটা একই সাথে থাকা যাবে না। যদি জায়গাটা এইটুক জায়গা হয়, এই দেখো এইটুক জায়গা, হয় কলমটা থাকবে না হয় ক্যাপ থাকবে, কিন্তু দুইটা একই সাথে একই জায়গায় থাকতে পারবে না। আবার ক্লিয়ার করি, এরকম একটা জায়গা আছে, এই জায়গায় হয় কলমটা থাকবে, না এরকম করে দিলে হবে না, এটা আলাদা হিসাব, হয় কলমটা থাকবে না হয় ক্যাপ থাকবে, কিন্তু দুইটা একই সাথে কখনোই থাকতে পারবে না। এটুকু কি বুঝছো সবাই? আমি আবার বলি, জায়গাটা মনে করো এই জায়গায় হয় এই কলমটা রাখবো না হয় ক্যাপটা রাখবো, কিন্তু দুইটা একসাথে রাখা পসিবল না। এই কনসেপ্টটা বুঝো। তাহলে এবার মনোযোগ দাও, এই জায়গা মনে করো ফাঁকা, এটা মনে করো পুরো অরবিটের একটা ছোট্ট জায়গা, অরবিটাল। এই জায়গায় তাকাও, আমি ইলেকট্রন দুটো লিখছি, একটা হচ্ছে এই এরকম করে লিখলাম। আচ্ছা অন্য কালারের কলম আছে? অন্য, আচ্ছা আমি দেখি যদি পাই খুব ভালো। তো অন্য কালারের কলম আছে কিনা আমি শুরু বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নেই। সবই ব্ল্যাক, ব্ল্যাক না সবই ব্ল্যাক, ঠিক আছে থাক, সমস্যা নেই। তারপরে এই একটা ইলেকট্রন, আমি আরেকটা ইলেকট্রন কেবল ডান্সিং ইলেকট্রন, ঠিক আছে, এই এরকম করে ডান্স দেয়া ইলেকট্রন। এই একটা ইলেকট্রন, মনে করো দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আর এই একটা, সবাই মনোযোগ দাও। তাহলে এই একটা ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে এক নম্বর ইলেকট্রন, আর এই একটা ইলেকট্রন হচ্ছে 2 নম্বর ইলেকট্রন। দুইটা ইলেকট্রন, মনোযোগ দাও, একই সাথে একই জায়গায় তুমি রাখতে পারবা? মনোযোগ দাও, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন দুইটাকে একই সাথে একই জায়গায় এইটুক জায়গায় রাখা পসিবল না, কখনোই পসিবল না। তার মানে একই জায়গায় রাখতে গেলে, আগের দিন কি বলছিলাম, হোল্ডিং নাম্বার বলছিলাম মনে আছে, যে একটা ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। যদি চারটা কোয়ান্টাম সংখ্যাই সেম হয়ে যায় দুইটা ইলেকট্রনের, এই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা মনে করো 4 3 +3 +½ এই ইলেকট্রন মনে করো 4 3 +3 +½ চারটা কোয়ান্টাম সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে একই জায়গায় দুইটা ইলেকট্রনকে রাখতে হবে, যেটা সম্ভব না। তাই অবশ্যই এই চারটা হোল্ডিং নাম্বারের যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারো, সাপোজ আমি এটা চেঞ্জ, আমি দেখি, দেখো এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর। আমি এটা মনে করো এই জায়গায় আছে, আমি এটাকে যদি একই কোয়ান্টাম সংখ্যা রাখি, ওই সেম জায়গায় রাখতে হবে, তা তো সম্ভব না। তাহলে আমি প্রথম সংখ্যাটা চেঞ্জ করতে পারি, সাপোজ 5 দিলাম, দিলে আমার ওই ইলেকট্রনটা এইখানে যে থাকবে। আচ্ছা আমি এটা চেঞ্জ করব না, কোনটা চেঞ্জ করব? এটা চেঞ্জ করব, তাহলে এটা মুছতে হবে, এটা আর এখান না থেকে এখান থাকবে। বা না, আমি সব একই রাখলাম, 3 +3 +½ না দিয়ে -½ দিলাম, এই ইলেকট্রনটা এদিকে আছে আর এই -½ মানে উল্টা দিকে হয় এই জায়গায় আছে। আমি কি পাউলির বর্জন নীতি বুঝাইতে পেরেছি? শর্টকাট লাইনটা হচ্ছে, ক্লিয়ার আছে পাউলির বর্জন নীতি, যে একই সাথে একই জায়গায় দুইটা ইলেকট্রন থাকা পসিবল না, তার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারবে না। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? সবাই একটু লিখো তো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত লিখো, আমরা অন্য টপিকে যাব। কনসেপ্ট ক্লিয়ার হয় নাই? আমি আবার বলছি, একজন বলছে না, আমি আরেকবার বলবো, সমস্যা নাই। অন্যরা একটু কমেন্ট করো প্লিজ। জি ভাইয়া, ভেরি গুড। আমি আরেকবার লাস্ট বলছি, ক্লিয়ার হয়েছে অনেকের, তা আমি আরেকবার একটু বলি। কি বললাম? মনে করো এটা হচ্ছে শক্তি স্তর, এই কই, এই এর মধ্যে এই একটা জায়গা, এইটুক জায়গা, এই জায়গায়
হয় আমি কলম রাখবো না হয় আমি ক্যাপ রাখবো, দুইটা একই সাথে একই টাইমে রাখা যাবে না। এখন দুইটা ইলেকট্রন, ইলেকট্রন 1 ইলেকট্রন 2, এই দুইটা ইলেকট্রনের চারটা হোল্ডিং নাম্বারই সেম হয়, চারটা নাম্বারই সেম। এই একটা ইলেকট্রন অলরেডি এই জায়গায় বসে আছে, তুমি এটাকে কিভাবে ওখানে বসাবা? পসিবল না। এই ইলেকট্রনটা অবশ্যই ওখানে না বসিয়ে অন্য কোনো জায়গায় বসাতে হবে। যে অন্য কোনো জায়গায় নিলে হোল্ডিং নাম্বার নিশ্চয়ই একই রাখা যাবে না, যে কোনো একটা চেঞ্জ করতে হবে, অ্যাট লিস্ট একটা। তুমি দুইটা তিনটা চারটায় চেঞ্জ করতে পারো, কিন্তু ন্যূনতম অ্যাট লিস্ট একটা হোল্ডিং নাম্বার চেঞ্জ না করলে ওই দুইটা ইলেকট্রন তুমি আলাদা কিভাবে করবা? তাই পাউলির বর্জন নীতি হচ্ছে একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রন, মানে দুইটা গাড়ি, চারটি কোয়ান্টাম সংখ্যা একই হওয়া যাবে না। একই হলে সমস্যা কি? একই জায়গায় দুইটা গাড়ি রাখতে হবে, যেটা কখনো পসিবল না। হ্যাঁ 50 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পাউলির বর্জন নীতি পড়লাম, আমরা দ্রাব্যতা পড়তেছিলাম। ক্রোমাটোগ্রাফি পড়বো, আমার মাথায় আছে, একদম কমেন্ট করেছিল ক্রোমাটোগ্রাফি, আমি পড়বো, টেনশন নাই। দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল, মনোযোগ দাও, দ্রাব্যতার গুণফল নিয়ে তোমার যে অবজেক্টিভ আসে বা তোমার যে কোশ্চেন আসে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই, ওটা নিয়ে মেইনলি প্যাচ লাগে, তাকাও। সাপোজ একটা লবণ বললো, মনোযোগ দাও, এটা লিখে রাখো, সূত্র লো না ল, লেখো। সবাই লেখো, আমি বুঝাই দিচ্ছি। এলাটা লেখো, গুণফলের পাওয়ার সমান সমান আয়নের যোগফল। গুণফলের পাওয়ার সমান সমান আয়নের যোগফল। সবাই একটু লেখো। ভাই পড়াবো, সবই তো পড়াবো, পড়াবো পড়াবো, পড়ানোর জন্যই তো আসছি। দেখো, গুণফলের পাওয়ার সমান সমান আয়নের যোগফল কি রকম? তাকাও, যদি বলা হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দ্রাব্যতার গুণফল কত? চারটা অপশন দিল, এক দিল S² 4s³ 27s4 108s5, আমার অপশন দিছে এরকম, ঠিক আছে? তাহলে আমি দেখবো গুণফলের পাওয়ার, এখানে দেখো পাওয়ার কত কত আছে, 2 3 4 5 সমান সমান আয়নের যোগফল। এখানে মোট অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ভাঙলে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ আর ক্লোরিন কয়টা? 3টা, 3Cl-। যে মোট আয়ন কয়টা দেখো তো, 3টা আর একটা কয়টা হয়? 4টা। এখানে পাওয়ার 4 কোনটায় আছে? অনেকে বুঝাইতে পারছে দ্রাব্যতা গুণফলের অবজেক্টিভ? আমি আবার বলি, গুণফলের পাওয়ার সমান সমান আয়নের যোগফল। মোট আয়ন যে কয়টা থাকবে সেটাই যেখানে পাওয়ারে মিলবে, সে আগে পরে যাই থাকুক উত্তর ওইটাই হবে। দেখি তোমরা কেমন পারো, কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়েছে দেখি আমরা, তুমি দেখি পারো কিনা। পরীক্ষায় আসলো, মনোযোগ দিও। কি মনোযোগ দিবা? Al আয়ন বলছে কিন্তু মৌল না, মাইন্ডেড। যেমন সালফেট একটা আয়ন, টোটালটা মিলে কিন্তু একটা আয়ন। SO4 বলো তো কোনটা হবে? ABCD কোন অপশনটা হবে? দেখি পারো কিনা, কমেন্ট করো।
ভেরি গুড। তা আমার তো দেখছো অঙ্ক করাও লাগতেছে না, আমি জাস্ট দেখবো, দেখে উত্তর। পুষ্পিতা রায়, জান্নাতুল, গৌর সরকার সবাই ডি হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝেছো যে দ্রাব্যতা গুণফলের পার্টটুকুও সবার কনসেপ্ট ক্লিয়ার। দ্রাব্যতা গুণফলের যে বড় ম্যাথ করাতে হবে। বড় ম্যাথ আমরা টাইম পাইলে করাবো। এবার টপিকস অনেক, বা 2 অধ্যায় অনেক হিউজ, অনেক হিউজ। 2 ক্লাসে পুরোটা শেষ করা একটু টাফ। আমি পড়াচ্ছি, সমস্যা নাই। ম্যাথ দ্রাব্যতা গুণফলের এই ম্যাথটা কিভাবে আসে আমি অল্প একটু বলি। ওখানে একটা কথা আছে, আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল। একটু মনোযোগ দাও। কি বললাম? আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল। খুবই ঠান্ডা মাথায় ফোকাস করো, এখানে অনেকের কনসেপ্টে একটু ঝামেলা হয়, কোনটা বেশি হলে কি, কোনটা কম হলে কি। সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, যদিও রোজা, আমি রোজাই আছি, তো রোজার মধ্যে আমি একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য। এটা আবার ভেবো না যে ভাইয়া খাচ্ছে না সামথিং। আমি জাস্ট অল্প একটু বলি। সাপোজ তোমাদের দেখানোর জন্যই আনছি ককের বোতল, যদিও এটা নিয়ে ইয়ে করার দরকার নাই, আমি অল্প একটু বলি। আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল, সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? মনে করো এই বোতলের মধ্যে কোক এই পর্যন্ত আছে, সবাই একটু দেখো, দেখতে তো পাচ্ছ, এই পর্যন্ত আছে। এখন এই কোকের বোতলটা, সবাই একটু তাকাও, খুব ঠান্ডা মাথায় তাকাও, একটা কনসেপ্ট খুব দরকার। এই কোকের বোতলে এই পর্যন্ত আছে। কোকের বোতলটা সম্পূর্ণ ভর্তি করতে গেলে আরো এইটুকু দরকার। এই পর্যন্ত আছে, সম্পূর্ণ ভর্তি করতে গেলে আরো কিছু ঢালা লাগবে, যদিও বাজারে কোকের বোতল এতটা পাওয়া যায় না। আমি সম্পূর্ণ কানায় কানায় ভর্তি করলাম, মনোযোগ দিও। কোকের বোতলটা সম্পূর্ণ ভর্তি করতে একদম এখান থেকে এই পর্যন্ত দরকার, এটা মাথায় রাখো। তার থেকে বেশি দেই, যদি তার থেকে আরো বেশি দেই তাহলে উপচিয়ে পড়ে যাবে। যেটুকু দরকার তার থেকে যদি আরো বেশি কোক এখানে ঢালি তাহলে উপচিয়ে পড়ে যাবে। আর এখানে যেটুকু আছে দেখো, তার থেকে এখনো কিন্তু দরকার বেশি, এখনো ফাঁকা জায়গা আছে। আমি যদি এটুকু বলতে পারি, তাকাও, দরকার আর আছে, যেটুক দরকার, মনোযোগ দিও, খুবই ইম্পর্টেন্ট, যেটুক দরকার তার থেকে বেশি থাকে। কি বললাম? সম্পূর্ণ ভর্তি করতে যেটুকু দরকার ছিল তার থেকে বেশি দিয়েছি, উপচিয়ে পড়ে যাবে। আমি এখানে লিখতে পারি উপচিয়ে পড়ে যাবে। যেটুক দরকার সেইটুকুই আছে, যেটুকু দরকার ছিল সম্পূর্ণ ভর্তি করার জন্য সেইটুকুই আছে। তাহলে কি সমান সমান আছে, সমান সমান আছে। এবার মনে করো যেটুকু দরকার তার থেকে কম আছে না, এখানে দেখো, যে সম্পূর্ণ ভর্তি করতে যা দরকার তার থেকে কম আছে। যেটুক দরকার তার থেকে কম আছে, কম, তাহলে কি আরো লাগবে। এটুকু কি বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, যে যেটুক দরকার তার থেকে যদি বেশি থাকে উপচিয়ে পড়ে যাবে, যেটুক দরকার সেটুকু থাকলে সমান সমান থাকবে, যেটুকু দরকার তার থেকে কম থাকলে কি আরো লাগবে। এইবার মনোযোগ দাও, খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এটাও তোমার কেউ কোনোদিন শিখায় নাই। মনোযোগ দাও, দরকারের প্রথম অক্ষর কি? দ। দতে হয় দ্রাব্যতা গুণফল। দরকারের প্রথম অক্ষর দ, দতে হয় দ্রাব্যতা গুণফল। প্রথম অক্ষর দ, দ্রাব্যতা গুণফল। আয়ের প্রথম অক্ষর আ, আতে হচ্ছে আয়নিক গুণফল। আয়ের প্রথম অক্ষর আ, আয়নিক গুণফল। আতে হচ্ছে আয়নিক গুণফল।
দ্রাব্যতা গুণফল যদি আয়নিক গুণফল বেশি হয়, মানে যেটুকু দরকার তার থেকে বেশি আছে, তাহলে উপচিয়ে পড়ে যাবে, মানে অধক্ষেপ পড়বে। দ্রাব্যতা গুণফল আর আয়নিক যদি সমান সমান হয়, তাহলে কি সমান সমান মানে সম্পৃক্ত দ্রবণ। আর দ্রাব্যতা গুণফল যদি আয়নিক গুণফল থেকে বেশি হয়, মানে দরকার বেশি, মানে আরো লাগবে, এখনো সম্পৃক্ত হয় নাই, অসম্পৃক্ত দ্রবণ। একটু বুঝতে টাইম লাগবে, বাট সবাই দেখো তো বুঝো কিনা বা ক্লিয়ার কিনা কনসেপ্টটা, সবাই একটু লেখো তো যদি বুঝো। দেখো সবাই এটা বুঝো কিনা, সবাই একটু বুঝো কিনা, দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল বুঝো কিনা একটু দেখো তো। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। আমি আরেকবার রিক্যাপ করব, সমস্যা নাই, কিন্তু দেখো আরেকবার রিক্যাপ করছি। আমি লাস্ট আরেকবার রিক্যাপ করি। কোকের বোতল সম্পূর্ণ ভর্তি করতে দরকার, আর যেটুকু দরকার তার থেকে এখানে কম আছে, তাহলে বলো তো এটা কোন দ্রবণ? সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত? এই অবস্থাটা কোনটা বলো, এটা এখন কোন অবস্থা? সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত? এই অবস্থাটা এখন কি, দেখে পারো কিনা? এটা কোন অবস্থা দেখি বলো। অধক্ষেপ, অতিপৃক্ত। আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত। এটা কি দ্রবণ? সম্পূর্ণ ভর্তি, সম্পৃক্ত। যাক, তার কারণে অনেকে বুঝে গেছো, ভেরি গুড। আচ্ছা, পার্থক্যটা যদি বলবে, পার্থক্যটা কি? আচ্ছা ঠিক আছে, পার্থক্য যদি অ্যাকচুয়াল বলি, পার্থক্য হচ্ছে, আমি বললাম তো, মনোযোগ দাও, এই বোতলের মাপ কিন্তু ফিক্সড ভাইয়া, দেখছো এই 500 ml বোতলের মাপ কিন্তু ফিক্সড। দ্রাব্যতা গুণফল একটা নির্দিষ্ট মাপ থাকে, যে এই স্ট্যান্ডার্ড মাপ। আর আয়নিক গুণফল যে কোনো রকম হইতে পারে, মনে করো এখন এটুকু আছে, যদি রোজা আমি যদি খেয়ে ফেলাই এটুকু হয়ে যাবে, আরো খেয়ে ফেলাই এটুকু হয়ে যাবে, আমি যদি আরো ঢালি তাহলে বাড়বে 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 বাড়বে, আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। মানে দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সম্পৃক্ত দ্রবণ, বিজ্ঞানীরা মেপে বের করে রেখেছে, যেমন 500 ml বোতল ফিক্সড মান। আর আয়নিক গুণফল হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে, যেটা বাড়তেও পারে, কমতেও পারে, আরো বেশি হইতে পারে, সমান সমান হইতে পারে। কেমন, আমি জাস্ট যদি বলি, তুমি দেখবা তোমার পরীক্ষায় কি রকম কোশ্চেন আসে জানো? এরকম বলে দেয় যে দ্রাব্যতা গুণফল 4.8 গুণ 10⁻⁻5, এটা ফিক্সড মান। কি রকম? 500 ml এর বোতল। আয়নিক গুণফল, মনোযোগ দাও, আয়নিক গুণফল যদি 3.2 গুণ 10⁻⁻5 হয়, এটা যদি হয়, তাহলে বলো তো কি দ্রবণ এটা? অপশন এ। অপশন এ কি দ্রবণ? কমেন্ট করো, লিখবা এ এই দ্রবণ, সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত? এ লিখে বলবা। এ অসম্পৃক্ত, ভেরি গুড। অপশন বি বলে 4.8 গুণ 10⁻⁻5। বি কোন দ্রবণ? বি কোন দ্রবণ? আর যদি বলা হয় সি 5.9 গুণ 10⁻⁻5, এর মধ্যে দেখি বলো তো সি তে কি হবে? সি কি?
এ বি সি কোনটা কি বলো? দেখো এ বি সি কোনটা কি দেখে পারো কিনা? আচ্ছা সি কি? সি অতিরিক্ত মানে অদক্ষেপ পড়বে। ভেরি গুড, সবাই বুঝেছো, ভেরি গুড। আচ্ছা, এ বি সি গেল, অতিরিক্ত সম্পৃক্ত অসম্পৃক্ত গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক টপিকস পড়িয়েছি ভাইয়া। দেখো বলছো ভাইয়া সব টপিকস পড়া, হ্যাঁ সবই পড়ানো। এটা হচ্ছে এমসিকিউ ফেস্টিভ্যাল। এমসিকিউ ফেস্টিভ্যাল ব্যাচ মানে কি, তোমার জন্য যেটুকু যেটুকু একদম পরীক্ষায় আসবে সেগুলো একটা টপিক্সও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। তুমি মিলিয়ে দেখো যত টপিকস ইম্পর্টেন্ট সব কিন্তু পড়ানো হয়েছে। অরবিট, অরবিটাল পড়িয়েছি, কয়টা অরবিটাল কিভাবে কি থাকে সেটা পড়ানো হয়েছে, কোন নীতি, তিনটা নীতি একদম কনসেপ্ট পিওর ক্লিয়ার করে পড়ালাম। শিক্ষা পরীক্ষা থেকে কি পড়তে হবে, আয়ন শনাক্তকরণ কি পড়তে হবে একদম পড়ালাম। দ্রাব্যতা থেকে কি পড়তে হবে আমি বলে দিয়েছি, এটা তো অবজেক্টিভ, আমাদের মুখস্থ রাখতে হবে। দ্রাব্যতা গুণফলের অবজেক্টিভ কিভাবে আসবে শিখালাম। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল কোনটা কি জিনিস এটাও আমরা শিখালাম। আমাদের কোর্সের নাম কি এমসিকিউ ফেস্টিভ্যাল। যা যা লাগবে ইনশাল্লাহ এর বাইরে কোনো অবজেক্টিভ আসবে না, কারণ বিশ্বাস করো এর বাইরে কোনো অবজেক্টিভ আসবে না, মিলিয়ে নিও। লাস্ট অল্প কিছু টপিকস আছে, যেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি আর পাতন, দুইটা জিনিস সবাই একটু মনোযোগ দাও। পাতন নিয়ে যে পার্টটুকু আছে, পাতনের জাস্ট উদাহরণগুলো মনে রাখতে হবে। পাতনের জাস্ট উদাহরণ, আংশিক পাতন, বাষ্প পাতন, আর কি আংশিক পাতন, বাষ্প পাতন, সাধারণ পাতন, তারপরে অনুপ্রেশ পাতন, নিম্নচাপ পাতন, আরো কত কিছু আছে। দ্রাবক নিষ্কাশন, ওখান থেকে সক্সলেক্স নিষ্কাশনটা শুধু খদাগের জন্য পড়বা, সক্সলেক্ট বলে একটা কথা আছে, ওই একটা লাগে। আর জাস্ট উদাহরণগুলো এমসিকিউতে আসে, তাহলে সবাই লিখে রাখো পাতন এমসিকিউ উদাহরণ। সবাই মার্ক করে লিখো পাতন এমসিকিউ উদাহরণ, দ্রুত লিখো পাতন এমসিকিউ উদাহরণগুলো মুখস্থ করতে হবে। নরমাল পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন, তারপরে হচ্ছে অনুপ্রেশ পাতন, নিম্নচাপ পাতন, দ্রাবক নিষ্কাশন, এগুলো এমসিকিউ উদাহরণ লাগবে। কোনো রিটেন কোশ্চেন এখান থেকে আসবে না, কোনো ব্যাখ্যাও আসবে না, কিচ্ছু আসবে না, জাস্ট উদাহরণগুলো পড়লেই এনাফ, এর বাইরে কিচ্ছু লাগবে না। লাস্ট ক্রোমাটোগ্রাফি, মনোযোগ দাও, ক্রোমাটোগ্রাফিটা পড়িয়ে আমরা শেষ করব। পাতনের জাস্ট উদাহরণ পড়লেই হবে, কিচ্ছু লাগবে না এক্সট্রা, কিচ্ছু লাগবে না। ক্রোমাটোগ্রাফিটা পড়িয়ে আমরা শেষ করব, আর যে টাইম থাকে আমরা বাকিটা পড়াবো, সমস্যা নাই, মনোযোগ দাও। ওকে, আমি খুব ঠান্ডা মাথায় বলছি, খুব ঠান্ডা মাথায় বলছি। একটা কথা আছে কেমিস্ট্রিতে, লাইক ডিজলভস লাইক, কথাটা আমরা সবাই জানি হয়তো। লাইক ডিজলভস লাইক মানে পোলার পোলারে দ্রবণীয়, অপোলার অপোলারে দ্রবণীয়, এরকম একটা কথা মনে হয় বইয়ে আছে বা আমরা অনেকে জানি। সবাই খুব ঠান্ডা মাথায় মনোযোগ দাও। ক্রোমাটোগ্রাফি টপিকসটা অনেকেই বুঝে না, বা অনেকে বুঝায় না, বা অনেকে বুঝাইতে পারে না, তিনটাই। অনেকে বুঝে না, অনেক স্যাররা বুঝায়ও না, আমি স্যারদের যথেষ্ট শ্রদ্ধা করি। অনেকে বুঝাইতে পারেও না, মানে মুখস্থ করে নেয়, মুখস্থ করার দরকার নাই, আমি অল্প একটু বুঝিয়ে দিচ্ছি, কনসেপ্ট ফুল ক্লিয়ার হবে। তাকাও, ক্রোমাটোগ্রাফির পড়ার আগে আমরা মেন যেটা শিখছিলাম কি, লাইক ডিজলভস লাইক, মনোযোগ দাও, লাইক ডিজলভস লাইক মানে পোলার পোলারে দ্রবণীয়, অপোলার অপোলারে দ্রবণীয়। এবার আসো তাকাও, বা আরেকটা কথা আছে, রতনে রতন চেনে, এই লাইনটা লিখলেই হবে। কি লাইনটা? রতনে রতন চেনে, এটুকু মনে রাখলেই হবে। রতনে রতন চিনে, এটুকু মনে রাখলেই হবে, অন্য কিছুই মনে, এটা দিলে ক্রোমাটোগ্রাফি সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তাকাও এবার, আমার কাছে তো অন্য কোনো কালারের কলম নাই, থাকলে আমি দেখাতে পারতাম, মনোযোগ দাও।
মনে করো এই একটা পাইপ, সবাই খুব ঠান্ডা মাথায় মনোযোগ দাও, এই একটা পাইপ, ঠিক আছে? এখন খুব সবাই ফোকাস করো, এই পাইপের দুই পাশে, এ পাশ সবাই খুব থাকাও, এই পাইপের দুই পাশে এরকম করে চুম্বক লাগানো আছে, মনোযোগ দাও। সাপোজ কি লাগানো আছে আমি বুঝাই দিব, আমি কনসেপ্ট ক্লিয়ারটা করো, আমি বুঝাই দিচ্ছি। চুম্বক লাগানো আছে, ঠিক আছে? এবার আমি এই পাশ দিয়ে পানি পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি? পানি পাঠাচ্ছি, এবং পানির মধ্যে লোহার গুঁড়া আছে। পানিতে কি মিশানো? লোহার গুঁড়া, মানে দূষিত পানি মিশানো আছে। এখন যখন এই পানি এখান দিয়ে পাঠিয়ে দিচ্ছি, দুই পাশে চুম্বক, এই চুম্বক লোহার গুঁড়ার টানবে 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 টানবে, যখন এই পানি সম্পূর্ণ এপাশ দিয়ে বেরোবে, তখন কি ওখানে লোহার গুঁড়া বেশি বেশি থাকবে নাকি কম কম থাকবে? কমেন্ট করো তো। আমি দ্রুত শেষ করবো, সমস্যা নাই। আমি দ্রুত শেষ করবো, সমস্যা নাই, দ্রুত শেষ করে দিব, এটা করেই শেষ। যখন পানিটা ওপার দিয়ে বের হয়ে চলে যাবে, কম কম থাকবে। কেন কম কম থাকবে? কারণ এই চুম্বক লোহার গুঁড়ারে টেনে নিচ্ছে, চুম্বক লোহার গুঁড়ারে টেনে নিচ্ছে, তাই না? তাই তো আমি এই সেমটা এরকম লোহার গুঁড়া না দিয়ে, মনোযোগ দাও, এমন কিছু দিলাম, এমন কিছু বলতে সোডিয়াম না, কি দেওয়া যায়? তেল দিলাম, তেল। কি দিলাম? তেল দিলাম, এবং দুই পাশে দিলাম তেল আকর্ষক, মানে যে তেল শোষণ করে, তেল শোষক। এ পাশেও কি দিলাম? তেল শোষক। এ পাশেও তেল শোষক, এ পাশেও তেল শোষক দিলাম। এবার যখন তেলওয়ালা পানি দিচ্ছি, ওই সেম এদিকে যখন বেরোচ্ছে, তেল কি অনেক বেশি থাকবে নাকি আতেল থাকবে? ওপারে দিয়ে যখন বেরোবে, তখন পানি আসছে তেল আলা হবে নাকি আতেল হবে? ওই পারে দিয়ে যখন পানিটা বেরোবে, তেলওয়ালা পানি হবে নাকি আতেল পানি হবে? দ্রুত কমন করো, আমি শেষ করবো, টাইম শেষ হয়ে যাচ্ছে। মানে যখন পানিটা বের হবে, তখন কেমন পানি হবে? আতেল পানি নাকি তেল পানি? দ্রুত দ্রুত দ্রুত। আমি বুঝিয়ে দিচ্ছি, সব বুঝতে, আতেল পানি। আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আতেল পানি, এই তো সবাই বুঝছে আতেল পানি। এবার এই সেম জিনিসটাই আমি সোজা করে দিলাম। কেমন বলো? এরকম করে সোজা করে দিলাম। দিলে কেমন হবে সবাই একটু মনোযোগ দাও, আমি শেষ করব, সমস্যা নাই। সেম জিনিসটাই কি করলাম? এরকম সোজা করে দিলাম, ঠিক আছে? দিয়ে দুই পাশে এরকম শোষক জিনিস দিলাম, শোষক। শোষক মানে যা শোষণ করে রাখে। কি জিনিস? ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, চকের গুঁড়া আছে, সেম এরকম অনেক কিছু আছে। এরা কি শোষণ করে? পোলার জিনিস শোষণ করে। কি? পোলার জিনিস। পোলার জিনিস মানে কি? পোলার জিনিস মানে পোলার আইসক্রিম না। পোলার জিনিস মানে যেখানে প্লাস মাইনাস থাকে। প্লাস মাইনাস মানে কি? যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? বা আর কি বলতে পারি? HCl, ঠিক আছে? শোষক কারা? পোলার জিনিস যারা শোষণ করতে পারে। কি শোষণ করে? পোলার জিনিস শোষণ করে। এখন আমি যদি এখান দিয়ে ঢেলে দিই, মানে কি ঢেলে দিই? ঢেলে দিই, তাহলে চা ঢেলে দিই, হ্যাঁ ঢেলে দিলাম। এখান দিয়ে কি ঢেলে দিলাম? অনেকগুলো পদার্থ ঢেলে দিলাম। দিলে এর মধ্যে তিনটা পদার্থ আছে, মনোযোগ দাও, A, B আর C, ঠিক আছে? এর মধ্যে যদি এই শোষক বি কে শোষণ করে, তাহলে বি পোলার নাকি অপোলার? কমেন্ট করো।
কমেন্ট করো বি পোলার নাকি অপোলার। দ্রুত 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 দ্রুত, বি পোলার নাকি অপোলার? যদি শোষকগুলো বি কে শোষণ করে তাহলে বি পোলার নাকি অপোলার? পোলার, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এ আর সি কি হবে? অপোলার। এ আর সি কি হবে? অপোলার। তাহলে তল দিয়ে বের হবে কোনটা, এ আর সি নাকি বি? কোনটা তলা 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 পর্যন্ত যাবে কোনটা? তলা পর্যন্ত যাবে কোনটা, এ আর সি নাকি বি? এই তো বুঝে গেছো। এটাই হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি ছিল। কলাম ক্রোমাটোগ্রাফি কি, শোষক মাধ্যম দিলাম, এই পর্যন্ত দিলাম, এর মধ্যে সবচেয়ে বেশি যে পোলার বি সে সবার আগে চলে যাচ্ছে, তারপরে যে পোলার এ শোষণ করছে, সবচেয়ে কম পোলার যে সি সবার নিচ পর্যন্ত যাবে। এটাই তো ক্রোমাটোগ্রাফি ছিল। পোলার পোলার টেনে নিয়ে আসে, অপোলার গুলো তল দিয়ে চলে যায়। এটাই ছিল ক্রোমাটোগ্রাফির কনসেপ্ট। ওখান থেকে এই কনসেপ্টটা আসে। আর আসে কি, ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য আর উদাহরণগুলো কি, কলাম ক্রোমাটোগ্রাফি কি ক্রোমাটোগ্রাফি, আর গ্যাস ক্রোমাটোগ্রাফি, স্থির মাধ্যম কি, সচল মাধ্যম কি। তুমি এখানে দেখো শোষক যে পদার্থগুলো স্থির হয়ে আছে, নড়তেছে না, আর যে তরলগুলো ঢেলে দিয়েছি সেগুলো সচল, সেগুলো সম্পূর্ণ তল দিয়ে পড়তেছে। তাই সচল মাধ্যম যেটা উপর থেকে ঢেলে দিই সেটা হচ্ছে সচল মাধ্যম, আর যেগুলো শোষক সেগুলো হচ্ছে স্থির মাধ্যম। তাই স্থির মাধ্যম ম্যাক্সিমাম টাইম কঠিন হয়, স্থির মাধ্যম ম্যাক্সিমাম টাইম কঠিন হয়, তরলও হইতে পারে। আর সচল মাধ্যম কখনোই কঠিন হবে না, হয় তরল না হয় গ্যাস হবে। ক্রোমাটোগ্রাফির এই কনসেপ্টটুকু ইম্পর্টেন্ট। আর আর বাদ বাকি যে টপিকসগুলো আছে আমি একটু দ্রুত রিক্যাপ করি। আমি বলছি কি কি জিনিস স্কিপ হয়েছে সেগুলো আমরা নোটে সূত্র দিব, সমস্যা নাই। আমি প্রথম থেকে আবার একটু বলি। আমরা অরবিট অরবিটাল পড়িয়েছি, অরবিটালের কয়টা কি থাকে সেটা পড়িয়েছি, তিনটা নীতির কনসেপ্ট ফুল ক্লিয়ার করেছি। তারপরে শিক্ষা পরীক্ষায় কোন মৌল কোন বর্ণ দেয় একটু মুখস্থ করে ফেলো। ওখান থেকে মনে রাখবা হচ্ছে ক্যালসিয়াম বাংলাদেশের পতাকা লাল সবুজ, শিক্ষা পরীক্ষায় লাল, কোবাল কাছে হচ্ছে সবুজ। সোডিয়াম সোনালি, সোনালি, সোডিয়াম সোতে সোনালি, সোডিয়াম সোনালি, সোনা সোনালি, সোডিয়াম শিক্ষা পরীক্ষায় সোনালি বর্ণ দেয়। পটাশিয়াম দেয় বেগুনি, পটাশিয়াম কি দেয়, বেগুনি। এই তিনটা মনে রাখলেই হবে। ক্যালসিয়াম বাংলাদেশের পতাকা লাল সবুজ, পটাশিয়াম বেগুনি, সোডিয়াম সোনালি। আয়ন শনাক্তকরণটা মুখস্থ করে ফেলবা। এরপরে যে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এমসিকিউ এর জন্য যা লাগবে সব পড়ানো হয়েছে। পাতন থেকে কি লাগবে, মেইনলি উদাহরণগুলো পড়া লাগবে। আর লাস্টের ক্রোমাটোগ্রাফির যে কনসেপ্ট এটা ক্লিয়ার করা হয়েছে। বাকি যেগুলো বাকি আছে তোমরা একটু গ্রুপে বলো যে এই টপিকসগুলো বাকি আছে, আমরা পরে কোনো সময় ক্লিয়ার করব। বাট যেটুকু পড়িয়েছি ওটুকু যেন ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকে। আমরা আবারও বলছি সামনে বহুত টাইম আছে। এই ক্লাস আমরা অ্যাডমিশনে আরো অনেকবার নেওয়া হবে, এই ক্লাস আরো ফ্রি ক্লাস দেওয়া হবে। কিন্তু আমরা যেটুকু পড়ছি ওটুকু যেন একদম সলিড ক্লাস হয়। আজকে যেটুকু পড়ছি এটুকু যদি পুরোটার কনসেপ্ট ক্লিয়ার হয় ওটুকুই এনাফ। তুমি বিশ্বাস করো, তুমি 2 অধ্যায়ের মধ্যে যদি এটুকু সেট করো যে আমি যেটুকু 2 অধ্যায়ে পড়ছি ওটুকু আমি 100% ক্লিয়ার, তাহলেই এনাফ। বাকিটা আরো পড়ার টাইম পাবা। কিন্তু খাপ ছাড়া পড়া নিয়ে লাভ নাই। তুমি সব পড়ে গেলা, পারলা না কিছু, লাভ কি? খাপ ছাড়া পড়া না। তুমি যে আজকে যেটুকু পড়িয়েছি পুরোটা 100% ক্লিয়ার থাকে, এটুকুই এনাফ। বিশ্বাস করো, এর বাইরে কিচ্ছু পরীক্ষায় আসে না। আসে না মানে আসেই না। যদি এটুকু হয় যে আজকের টপিকসগুলো যেটুকু পড়ানো হয়েছে 100% যদি ক্লিয়ার থাকে তাহলে ওটা লিখো ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা শেষ করব। আমরা এক্সাম টাইমটা আমরা জানিয়ে দিব, গ্রুপে জানিয়ে দিব, সমস্যা নাই। আমরা এক্সাম টাইম আর সব কিছু আমরা গ্রুপে আপলোড দিয়ে দিব, সমস্যা নাই।